ওয়েলকাম স্টুডেন্ট। আজ আমরা আসছি দেখো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের দ্বিতীয় ক্লাস, অর্থাৎ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বাইমলিকুলার বা SN2। এর আগের দিন আমরা SN1 বিক্রিয়া সম্পর্কে অনেক আলোচনা করেছি, তাহলে আজকে আমরা দেখব SN2 বিক্রিয়া সম্পর্কে, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন বাইমলিকুলার। তাহলে আগের ধারণা থেকে দেখো তোমরা এই বাইমলিকুলারে সম্পর্কে সহজেই ধারণা করতে পারছো যে আগের থেকে যদি তুলনা করে বলি তাহলে বলতে পারি হার নির্ধারণ ধাপে দুটি অণু অংশগ্রহণ করে। তবে দেখো এখানে হার নির্ধারণ ধাপে বললেও এক্ষেত্রে কিন্তু তোমার বিক্রিয়াটি কি হয়, একটি ধাপে ঘটে। এই বিক্রিয়াটি একটি ধাপে ঘটে। তাহলে দেখো এই হার নির্ধারণ ধাপে, এই ধাপে কতটার মানে থাকছে না, একটা ধাপেই ঘটছে, সেটাই হার নির্ধারক ধাপ, এবং সেখানে কি হবে, মেনলি দুটি অণু অংশগ্রহণ করবে। সেই কারণে এটা বাইমলিকুলার বা SN2 বিক্রিয়া। দেখো বিক্রিয়াটায় আমরা যদি একটা বিক্রিয়া বলি, দ্যাট ইজ নিউক্লিওফাইল সাবস্ট্রেট এর সঙ্গে আর নিউক্লিওফাইল X মাইনাস, এটা নিউক্লিওফাইল, দ্যাট ইজ লিভিং গ্রুপ। উদাহরণে চলে যাই। বলছে দেখো মিথাইল ক্লোরাইড, একে যদি KOH এর সঙ্গে বিক্রিয়া করানো হয়, কেমন KOH, অ্যালকোহলিক KOH, তাহলে বিক্রিয়া করে অ্যালকোহলিক বলছি, অ্যাকোয়াস KOH, তাহলে অ্যাকোয়াস KOH, তাহলে এ হবে আর KCl উৎপন্ন হবে। মেকানিজমটা দেখো, মেকানিজম জলীয় দ্রবণে KOH কি হবে, K প্লাস OH মাইনাস। দেখো এবার বিক্রিয়াটা, মিথাইল ক্লোরাইড, এই বলছে এখান থেকে দেখো নিউক্লিওফাইল, এখানে কে আছে, OH মাইনাস। তাহলে এখানে কি ঘটবে দেখো, এই OH মাইনাস অ্যাটাক করবে কোথায়, লিভিং গ্রুপ বিয়ারিং কার্বন অ্যাটমে, অর্থাৎ লিভিং গ্রুপকে যে কার্বন অ্যাটমটা বহন করছে, আর লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে। এদের মাঝে দেখো এই OH, তাহলে এখানে কি ঘটতে থাকবে দেখো, এই অ্যাটাক করার সময় যদি বিক্রিয়া চলাকালীন বলি, OH এর সঙ্গে এই কার্বনের বন্ধন গঠন হতে থাকবে এবং কার্বনের সঙ্গে Cl এর বন্ধন বিয়োজনটা হতে থাকবে। এই যেটা হতে থাকবে সেটাকে আমরা ডট ডট দিয়ে বোঝাচ্ছি, অর্থাৎ OH এর সঙ্গে এই কার্বনের বন্ধন হতে থাকবে আর এই কার্বনের সঙ্গে Cl এর বন্ধন বিয়োজন হতে থাকবে। বাকিগুলো তোমার কি আছে, ধরো এইটাকে দিলাম এই হাইড্রোজেন, এইটা এদিকে আমরা স্যাডোতে, এইটা এই যে এইটা মাঝে একটা স্টেট হচ্ছে, দেখো এইখানে তোমার কি হচ্ছে, এই বন্ধনের বিয়োজন, বন্ধনের বিয়োজন ঘটছে। এখানে কিন্তু বলেছি ঘটছে, ঘটেছে নয়, ঘটছে। আর এই বন্ধনের গঠন হচ্ছে, হয়েছে। এই যে স্টেপটা, অর্থাৎ যেখানে CCl বন্ধনের বিয়োজন ঘটছে এবং OC বন্ধন গঠন হচ্ছে, এই স্টেটটাকে বলা হয় ট্রানজিশন স্টেট।
ট্রানজিশন স্টেট, দ্যাট ইজ RDS। হয়েছে? এরপরে দেখো কি হলো, Cl বেরিয়ে চলে গেল, এখানে যৌগ গঠন হয়ে গেল OH এই। এখানে দেখো এই কার্বনটার গঠন কি ছিল, এটা sp3 চতুস্থলা, এখানে গঠন হয়ে যাবে তোমার sp2 প্ল্যানার এই কার্বনের, আবার এখানে গঠনে ফিরে আসবে তোমার কত sp3 অর্থাৎ টেট্রাহেড্রাল। এইটা তোমরা যেন দুটো ধাপ ভেবো না, মাঝে একটা অস্থায়ী যৌগ উৎপন্ন হচ্ছে এবং বিক্রিয়াটা একটা ধাপে সার্টেন এখান থেকে এখানে ঘটছে, মাঝে একটা অস্থায়ী অর্থাৎ কিভাবে বন্ধন গঠন এবং কিভাবে বিয়োজন হচ্ছে সেটা তোমাদের দেখানো হয়েছে ওই ট্রানজিশন স্টেটে। ঠিক আছে, এইটা এবার দেখো এখানে কতগুলো দেখো, তাহলে আর কি ধাপে কে কে অংশগ্রহণ করেছে, সাবস্ট্রেট নিউক্লিওফাইল। তাহলে বিক্রিয়ার হার কি হবে, কার সঙ্গে কার গাঢ়ত্বের উপরে, সাবস্ট্রেট CH3Cl এবং নিউক্লিওফাইল দুজনই অংশগ্রহণ করেছে, এই কারণে বিক্রিয়াটা কি হয়ে যাচ্ছে, দ্যাট ইজ বাইমলিকুলার। অর্থাৎ দ্বিআণবিক, দ্বিআণবিক বিক্রিয়া, কারণ আরজি ধাপে দুটো অণু অংশগ্রহণ করেছে। হয়েছে? তাহলে কে কে অংশগ্রহণ করছে, সাবস্ট্রেট এবং নিউক্লিওফাইল। এখানে দেখো এখানে কি হয়ে গেছে, আগের যে গঠনটা ছিল তার পুরো গঠনের বিপরীত গঠন আমরা দেখেছি, বিপরীত গঠন। দেখো Cl যেদিকে ছিল OH তার উল্টো দিকে। তবে হ্যাঁ একটা কথা বলি, এই মলিকুলটা কিন্তু কাইরাল নয়, আমরা গঠন কিছু এখানে বুঝতে পারবো না, আমরা তোমাদের বোঝানোর জন্য এখানে এখন এইভাবে বলছি যে গঠনটা বিপরীতে, কিন্তু যৌগটা যেহেতু কাইরাল নয় তাই আমরা গঠন এখানে বুঝতে পারবো না। হয়েছে? পরে আমরা কাইরাল অণুর গঠন দিয়ে এটাকে বলবো, কিন্তু তোমাদের এখানে যেহেতু এই ঘটনাটা হয়েছে, কি রকম ঘটনা হয় তাই এটা বলে দেয়া হচ্ছে। তাহলে আমরা যদি ছবি অনুযায়ী বলি, গঠনটা তোমার কি হয়ে যাচ্ছে, বিপরীত। অর্থাৎ তোমরা দেখো কি হয়ে যাচ্ছে, কেন এইটা হয়েছে, তোমার নিউক্লিওফাইল কোথা দিয়ে অ্যাটাক করেছে, দেখো লিভিং গ্রুপের ব্যাক সাইড অ্যাটাক, অর্থাৎ অ্যাটাক করেছে, দেখো অ্যাটাক ব্যাক সাইড অফ লিভিং গ্রুপ, অর্থাৎ লিভিং গ্রুপের উল্টো দিক থেকে অ্যাটাক করেছে, লিভিং গ্রুপ ছেড়ে এদিকে এর উল্টো দিক থেকে অ্যাটাক করেছে, এবং যখন এর সঙ্গে বন্ধন গঠনটা হয়েছে পারিপার্শ্বিক মলিকুলগুলোর উপর একটা প্রেসার প্রয়োগ করেছে, ফলে হাইড্রোজেনগুলো ওদিকে ঘুরে গেছে, অর্থাৎ এরকম ছিল ঘুরে এরকম, বা বলতে পারি এরকম ছিল হাইড্রোজেনগুলো ঘুরে কি হয়ে গেছে, এই পারিপার্শ্বিক নিউক্লিওফাইলের চাপে ঘুরে এই রকম হয়ে গেছে। অর্থাৎ তোমাদের বলেছিলাম যে বেশি জোরে হাওয়াতে ছাতা উল্টে গেলে যেরকম হয় সেই রকম। এই ব্যাক সাইড অ্যাটাক হওয়ার জন্য তোমার কি আছে, বিপরীত গঠন, দ্যাট ইজ এই গঠনটাকে আমরা কি বলছি, ইনভার্সন। তাহলে এটাকে খুব ভালো করে খেয়াল করবে, SN2 বিক্রিয়ার ক্ষেত্রে আমরা সর্বদা ইনভার্সন গঠন পাবো, অর্থাৎ ইনভার্সন অফ কনফিগারেশন। কেন? কারণ নিউক্লিওফাইল অ্যাটাক দ্য রেয়ার সাইট অর ব্যাক সাইট অফ লিভিং গ্রুপ। হয়েছে? এছাড়াও দেখো এখানে আরেকটা জিনিস মনে রাখবে, নিউক্লিওফাইল কি করছে, ব্যাক সাইড দিয়ে অ্যাটাক করছে। তাহলে এই ব্যাক সাইডে যদি বড় বড় এরকম গ্রুপ যুক্ত থাকতো, তাহলে বড় বড় গ্রুপ যদি ব্যাক সাইডে যুক্ত থাকতো, তাহলে তার ক্ষেত্রে তোমার কি হতো, নিউক্লিওফিলিকের অ্যাটাক করার ক্ষেত্রে সমস্যা হতো,
এবং সেটা কোথায় আরটি ধাপেই হচ্ছে, ফলে বিক্রিয়ার হার কমে যেত। তার মানে এখানে এই কার্বনের সঙ্গে যত ছোট গ্রুপ যুক্ত থাকবে বিক্রিয়ার হার বেশি হবে, যত বড় গ্রুপ যুক্ত থাকবে বিক্রিয়ার হার তোমার কি হবে, কম হবে। তাহলে এখানে দেখো এই কার্বনের সঙ্গে কোথায় লিভিং গ্রুপ বিহারিক কার্বনের সঙ্গে বড় গ্রুপ যুক্ত থাকবে, বড় গ্রুপ যুক্ত থাকলে নিউক্লিওফাইল বা সিএল মাইনাসের, এই সিএল মাইনাস বলছি, নিউক্লিওফাইল OH মাইনাসের যুক্ত হওয়ার প্রবণতা হ্রাস পায়। কিসের জন্য? কারণ সেটাকে বলছি আমরা স্টেরিক প্রভাব, স্টেরিক এফেক্ট হয়েছে। তাহলে এখানে দেখো হারটা কিসের উপর নির্ভর করবে? আমরা বলতে পারি ক্রাউডিং, অর্থাৎ এই কার্বনের উপরে যদি ক্রাউডিং থাকে, বড় গ্রুপ যুক্ত থাকে, তাহলে ক্রাউডিং অন বা ক্রাউডিং দ্য ব্যাক সাইড of living group decrease the rate of reaction। অর্থাৎ লিভিং গ্রুপের ব্যাক সাইডে ক্রাউন থাকলে তোমার রিঅ্যাকশনের রেট ডিক্রিজ করবে। এইটা আমরা আলোচনা করব যখন আমরা তোমার কি আছে রেটের উপর এফেক্টে আসবো, তখন আলোচনা করব। তাহলে আগে আমরা ইনভার্সনটা দেখে নিই। ঠিক আছে, বোঝা গেছে পরিষ্কার? তোমরা কিন্তু এগুলো দেখার সময় খাতাতে একটু নোট নেবে। এই এর ক্ষেত্রে দেখো যদি OH মাইনাস দিই, তাহলে দেখো এইটা কাইরাল কার্বন, চারটে ডিফারেন্স গ্রুপ যুক্ত আছে, অর্থাৎ চারটে ভিন্ন গ্রুপ যুক্ত আছে, এটা কাইরাল এখন। এবার দেখো নিউক্লিওফাইল কি করবে? লিভিং গ্রুপ বেরিয়ে যাবে, নিউক্লিওফাইল অ্যাটাক করবে কোথায়? ব্যাক সাইড অফ লিভিং, অর্থাৎ ব্যাক সাইড অফ লিভিং গ্রুপ। তাহলে নিউক্লিওফাইল কোথায়? এই দিকে চলে আসবে, অর্থাৎ যৌগের গঠন C2H5 পুরো উল্টো হবে। সি এই দিলাম, লিভিং গ্রুপ OH, মিথাইল উপরে ছিল অর্থাৎ তলের উপরে, CH3 গ্যাসে হাইড্রোজেন, এইটা অর্থাৎ ইনভার্সন অফ কনফিগারেশন, ইনভার্সন অফ কনফিগারেশন। ইনভার্সন অফ কনফিগারেশন কোথায়? SN2। দেখো এর ক্ষেত্রে যদি কনফিগারেশন বলি RS নোমেনক্লেচারে, এটা কত? প্রায়োরিটি অর্ডারে 1 2 3, তাহলে এই অ্যান্টি ক্লকওয়াইজ S, এখানে দেখো 1 OH 1 2 3 ক্লকওয়াইজ R, ইনভার্সন প্রোডাক্ট বা ইনভার্টেড প্রোডাক্ট উৎপন্ন হয়েছে।
তাহলে আমরা কি জানলাম যে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে সর্বদা ইনভার্টেড প্রোডাক্ট উৎপন্ন হয়, অর্থাৎ যে কনফিগারেশন থাকবে সর্বদা তার আমরা বিপরীত কনফিগারেশন পাবো। ঠিক আছে। Factor affecting on SN2 reaction. প্রথমেই আসছি দেখো, নেচার অফ সাবস্টেট। নেচার অফ সাবস্টেট অর্থাৎ সাবস্টেটের প্রকৃতির উপরে। আগেই বলেছিলাম আগের ক্ষেত্রে যে কার্বন অ্যাটমের উপরে, অর্থাৎ কার্বন পরমাণুর সঙ্গে বড় গ্রুপ যুক্ত থাকলে স্টেরিক এফেক্ট এর জন্য বিক্রিয়ার হার কম হয়। তাহলে দেখো কার ক্ষেত্রে বিক্রিয়ার হার কম হবে, যদি কার্বনের ডিগ্রি অনুযায়ী দেখি, Cl এইটা এর তুলনায় স্টেরিক প্রভাব কম, তাহলে এর বেশি। এর তুলনায় স্টেরিক প্রভাব কম বা এর তুলনায় টারসিয়ারি গ্রুপের এই, অর্থাৎ তাহলে কি হচ্ছে রেট, মিথাইল বেশি, তার থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি অপেক্ষা বেশি, 2 ডিগ্রি 3 ডিগ্রি অপেক্ষা বেশি। অর্থাৎ সাধারণভাবে আমরা পেয়েছি কি SN1 এর ঠিক উল্টোটা। কিসের উপর নির্ভর করে, লিভিং গ্রুপ যে কার্বনের সঙ্গে যুক্ত আছে তার সঙ্গে কতগুলো গ্রুপ যুক্ত আছে, কারণ বেশি গ্রুপ যুক্ত থাকলেই ব্যাক সাইড অ্যাটাকের জন্য স্টেরিক প্রভাব কাজ করবে, ফলে লিভিং গ্রুপ সহজে যুক্ত হতে পারবে না। তাহলে এবার আমরা একটা কোশ্চেন দেখি। নিওপেন্টাইল ক্লোরাইড অংশগ্রহণ করবে, অর্থাৎ কোনটি সহজে, নিওপেন্টাইল ক্লোরাইড, আইসোপ্রোপাইল ক্লোরাইড। এগুলো দেখো এদের প্রচলিত নাম, তোমাদেরকে প্রচলিত নামগুলো সম্পর্কেও ওয়াকিবহাল থাকতে হবে। নিওপেন্টাইল ক্লোরাইড আর আইসোপ্রোপাইল ক্লোরাইড, এদের মধ্যে কোনটি সহজে SN1 বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। আমরা দেখো এইমাত্র আলোচনা করেছি যে SN1 বিক্রিয়ার ক্ষেত্রে কম কি হচ্ছে, মিথাইল সব থেকে বেশি, তারপরে ইথাইল, তারপরে অর্থাৎ ইথাইল 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি, এটা। তাহলে এখানে দেখো নিওপেন্টাইল ক্লোরাইড কত ডিগ্রি, 1 ডিগ্রি,
আইসোপ্রোপাইল ক্লোরাইড কত ডিগ্রি? 2 ডিগ্রি। তোমাদের এই ক্লাসের ক্ষেত্রে সেই রকম কোশ্চেনগুলোকে নিয়ে বেশি আলোচনা করা হবে যেইগুলো কি হচ্ছে যার অ্যান্সার দিতে গিয়ে তোমাদের কনফিউশন সৃষ্টি হতে পারে। তাহলে এখানে দেখো নিওপেন্টাইল ক্লোরাইড 1 ডিগ্রি, আইসোপ্রোপাইল ক্লোরাইড 2 ডিগ্রি। তাহলে আমরা এতক্ষণ যে কনসেপ্ট শিখে এসেছি সেই কনসেপ্ট থেকে আমরা কি বলতে পারি যে নিওপেন্টাইল ক্লোরাইড সহজে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কি হবে এইটা। তাহলে কি হয়ে গেল দেখো, আগের যে নিয়ম বা রুল তার বিপরীত হয়ে গেল, অর্থাৎ এখানে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি বেশি হচ্ছে। কেন? কারণ এখানে দেখো নিওপেন্টাইল গ্রুপটা অনেক বড় গ্রুপ। বলছে দেখো নিওপেন্টাইল গ্রুপ ইজ বাল্কি, বড়। স্টেরিক এফেক্ট লার্জার, বা লার্জারই বলি। স্টেরিক এফেক্ট হচ্ছে লার্জার, সেই জন্য তোমার কি হবে, এই লার্জার স্টেরিক এফেক্ট হওয়ার জন্য তোমার ব্যাক সাইড নিউক্লিওফিলিক অ্যাটাকটা তোমার কি হবে, সহজ হবে না। অর্থাৎ নিউক্লিওফাইল ব্যাক সাইড দিয়ে সহজে অ্যাটাক করতে পারবে না। তুলনামূলক এর ক্ষেত্রে 2 ডিগ্রি হলো তোমার স্টেরিক এফেক্ট কম, সেই জন্য এখানে তোমার কি আছে, নিউক্লিওফাইল অ্যাটাক সহজে হবে। অর্থাৎ নিউক্লিওফাইল অ্যাটাক easily from back side, অর্থাৎ এর ক্ষেত্রে কি হবে, নিউক্লিওফাইল ব্যাক সাইড থেকে সহজে অ্যাটাক করবে। এরপরে দেখো তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট জায়গা বলছি, যেটা SN2 বিক্রিয়ার হার নির্ভর করে এবং যে ক্ষেত্রে সাবস্ট্রেটের ন্যাচারের উপরে নির্ভর করে। কিসের? এটা একটা ইম্পর্টেন্ট জায়গা দেখো, স্টেবিলিটি অফ ট্রানজিশন স্টেট। স্টেবিলিটি অফ ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেট, এই ট্রানজিশন স্টেটের স্টেবিলিটির উপরে রিঅ্যাকশনের হার কিরূপ নির্ভর করে? দেখো রেট অফ SN to proportional stability অফ ট্রানজিশন স্টেট। অর্থাৎ ট্রানজিশন স্টেট যত স্টেবল হবে SN2 রিঅ্যাকশনের রেট তোমার কি হবে, তত বেশি। এখন ট্রানজিশন চেঞ্জ কিসের স্টেবিলিটি হবে? দেখো বলছে সাবস্ট্রেটের যদি এরকম থাকে, বলছে দেখো পাই বন্ড অন বিটা গামা পজিশন or lone pair on gamma position increase the stability of transition state। কিসের জন্য? ডিউ টু ডিলোকালাইজেশন অফ, ডিউ টু কনজুগেশন, দুটো ভাবে বলতে পারি। ডিউ টু localization of charge due to delocalization of charge or due to
কনজুগেশন, ডিউ টু কনজুগেশন। একটা উদাহরণ নেওয়া যাক, দেখো, তাহলে এটা ব্যাপারটা পরিষ্কার হবে। CH3 CH2Cl হয়েছে এইটা। এর সঙ্গে দিচ্ছি দেখো CH2 CH2Cl, দুটো। পজিশনটা দেখো, লিভিং গ্রুপ, তার সাপেক্ষে আলফা, আচ্ছা এখানে দিচ্ছি আলফা বিটা গামা। তাহলে দেখো বিটা গামা পাই বন্ড। আরো এখানে দিতে পারি দেখো CH2Cl। এর ক্ষেত্রে দেখো আলফা বিটা গামা পাই বন্ড। তাহলে এই যদি হয় বিটা গামা পাই বন্ড যদি হয়, তাহলে তার ক্ষেত্রে তোমার কি হয়, ট্রানজিশন স্টেট। যদি আমরা এইটাকে ট্রানজিশন স্টেট এর ক্ষেত্রে বলি, আমরা এইটা দেখাচ্ছি, অর্থাৎ Cl ডট 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 টু তোমার কি আছে OH মাইনাস, এদিকে হাইড্রোজেন হাইড্রোজেন, এদিকে কি আছে CH ডাবল বন্ধন CH2। এটা কি হয়ে যায় ডেল মাইনাস, এটা ডেল মাইনাস, এটা ডেল প্লাস। বলছে এখানে দেখো এই পাই বন্ডের পি ইলেকট্রন পি অরবিটাল আর এই লিভিং গ্রুপ যে অ্যাডজাসেন্ট কার্বন অ্যাটম তার পি অরবিটালের মধ্যে তোমার কি আছে একটা ওভারল্যাপ হয়, বা তোমার কি আছে একটা কনজুগেশন হয়। অর্থাৎ তোমার কি আছে পি অরবিটাল ওভারল্যাপ or conjugation। কনজুগেশন, তাহলে পি অরবিটালের ওভারল্যাপ কনজুগেশন হলে হওয়ার জন্য তোমার কি আছে, দ্যাট ইজ স্টেবল ট্রানজিশন স্টেট। তাহলে স্টেবল ট্রানজিশন স্টেট হওয়ার জন্য রিঅ্যাকশন রেট বেশি হবে। এর ক্ষেত্রে দেখো সেটা আরো বেশি হবে, দ্যাট ইজ এইটা। তাহলে আমরা এখানে দেখলাম ট্রানজিশন স্টেটের স্টেবিলিটির উপরে রিঅ্যাকশনের হার নির্ভর করছে। আরেকটা দেখো বলা যাক, তোমার আচ্ছা আরেকটা উদাহরণ বা কোশ্চেন তোমাদের দিই। কোশ্চেন CH3O CH2 CH2Cl CH3 CH2O CH2Cl, which easily participate SN2 reaction। SN2 reaction, তাহলে এখানে মলিকুল দুটো খেয়াল করো, একই মলিকুল আইসোমেরিক কম্পাউন্ড, আলফা পজিশন দ্যাট ইজ বিটা পজিশন, এখানে লোন পেয়ার আছে। এর কি আলফা বিটা গামা, গামাতে লোন পেয়ার আছে। আমরা কি বলেছি, বিটা পজিশনে যদি লোন পেয়ার থাকে তাহলে ট্রানজিশন স্টেট স্টেবল হয়। তাহলে তোমার কি হবে, এর ক্ষেত্রে কি হবে, স্টেবল ট্রানজিশন স্টেট ইজিলি পার্টিসিপেট অর্থাৎ রিঅ্যাকশন রেট এইটা। এই ট্রানজিশন স্টেটের স্টেবিলিটির দেখো আরো একটা নিয়ম বলা হোক। বলছে দেখো, যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ
present on adjacent living group, অর্থাৎ লিভিং গ্রুপের অ্যাডজাসে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে তাহলে তোমার কি হয়, স্টেবল ট্রানজিশন স্টেট, হায়ার রেট অফ SN2। তাহলে লিভিং গ্রুপের অ্যাডজাসে যদি তোমার কি হয়, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে, তাহলে তার ক্ষেত্রে তোমার কি হবে, তোমার রিঅ্যাকশন রেটটা বেশি হবে, কারণ সেক্ষেত্রে তোমার স্টেবল ট্রানজিশন স্টেট গঠন করে। এইটা দেখো, এইটা স্টেবল ট্রানজিশন স্টেট গঠন করার জন্য এর একটা বিশেষ শর্ত থাকে, জাস্ট আমি বলে যাচ্ছি, দেখো তোমরা এই কথাটাই মনে রাখবে। এর ক্ষেত্রে কিভাবে ট্রানজিশন স্টেট স্টেবল হয়, এটা এমো ডায়াগ্রামের ব্যাপার, তোমরা সহজে এটা বুঝবে না, শুধু জাস্ট ব্যাপারটা জেনে রাখো। এখানে তোমার কি হয়ে যাচ্ছে, বলছে পাই স্টার সিগমা স্টার কনজুগেশন ঘটে বা ওভারল্যাপ ঘটে। কনজুগেশন না বলে ওভারল্যাপটাই এখানে বলি। ওভারল্যাপ অর্থাৎ পাই স্টার সিগমা স্টারের ওভারল্যাপ ঘটে, এই কারণে তোমার এখানে তোমার কি আছে, স্টেবল ট্রানজিশন স্টেট হয়। কেন এটা বললাম দেখো, খেয়াল করো, একটা কোশ্চেন আলোচনা করছি। তাহলে এখানে আমরা কি বলতে পারি, হুইচ give easily SN2 reaction। কে SN2 রিঅ্যাকশন সহজে দেবে। বলছে এখানে দেখো এদের ক্ষেত্রে রেটটা কি রকম হয়, Cl আমরা যদি আগের থিওরিটা শুধু করে রাখতাম, দেখো যে আলফা বিটা পজিশনে যদি পাই বন্ড থাকে তাহলে সেক্ষেত্রে দুটোই ফুলফিল করছে, কিন্তু আমাদের কনফিউশন হয়ে যাওয়ার কথা, সেক্ষেত্রে তোমার কোনটার ক্ষেত্রে ফাস্টার হবে। বলছে এক্ষেত্রে দেখো, এই যে লিভিং গ্রুপের অ্যাডজাসে এখানে একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, অর্থাৎ এখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে। বলছে এই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ তোমার কি হয়, ট্রানজিশন স্টেটকে খুব বেশি মানে মাছ স্টেবল করে, সেই জন্য রিঅ্যাকশন রেট অনেক বেশি হবে, অর্থাৎ খুব ফাস্টার হবে। কিসের জন্য আবার বলছি, দেখো দুই জায়গার ক্ষেত্রেই তোমার কি আছে, বিটা গামা পজিশনে পাই বন্ড আছে, কিন্তু এক্ষেত্রে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ তোমার কি করে, ট্রানজিশন স্টেটকে মোর স্টেবল করে, খুব বেশি স্টেবল করে, সেই জন্য এরকম ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলে সেক্ষেত্রে রিঅ্যাকশনের হার তোমার কি হয়, খুব বেশি হয়, অর্থাৎ বেশি মানে খুব বেশি হয়। এরপরে আসছি, দেখো এফেক্ট অফ নিউক্লিওফাইল। তোমাদের রিঅ্যাকশনটা মনে আছে, আর এক্স নিউক্লিওফাইল ব্যাক সাইড অ্যাটাক, আর নিউক্লিওফাইল প্লাস এক্স মাইনাস।
পরিষ্কার। এখানে দেখো নিউক্লিওফাইল, এটা কি বলছে? দেখো নিউক্লিওফাইল হচ্ছে লোন পেয়ার দাতা। দেখো লোন পেয়ার দান করছে, তাহলে আমরা এর ক্ষেত্রে কি বলতে পারি? যে সহজে লোন পেয়ার দান করবে সে কি হবে? গুড নিউক্লিওফাইল। যে সহজে লোন পেয়ার দান করবে সে হচ্ছে গুড নিউক্লিওফাইল। এবং শুধু তাই নয়, এখানে তোমার একটা জিনিস মনে রাখবে যে এখানে তোমার কি হয়ে যায়? ব্যাক সাইড অ্যাটাক। ব্যাক সাইড অ্যাটাক হয়। আমরা ব্যাক সাইড অ্যাটাকটা নিয়ে পরে আলোচনা করছি। আমরা এখন আপাতত ওইটাই বলছি যে সহজে লোন পেয়ার দান করবে সে হচ্ছে গুড নিউক্লিওফাইল। সেক্ষেত্রে রিয়াকশনের রেট কি হবে? রেট হায়ার। রিয়াকশনের রেট হায়ার হবে। তাহলে দেখো কে সহজে তোমার কি হয়? দান করবে। বলছে দেখো তীব্র ক্ষার, তীব্র ক্ষার সহজে লোন পেয়ার দান করে। তীব্র ক্ষার সহজে লোন পেয়ার দান করে, তাহলে এ কি হবে? গুড নিউক্লিওফাইল। এইটা। আর কে সহজে লোন পেয়ার দান করতে পারে? বলছে দেখো কম তড়িৎ ঋণাত্মক ও আকারে বড় পরমাণু বা গ্রুপ, পরমাণু বা গ্রুপ সহজে লোন পেয়ার দান করে। তাহলে এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবে। স্ট্রং বেস, স্ট্রং বেস আর লো ইলেকট্রোনেগেটিভ এবং লার্জার সাইজ হলে সহজে লোন পেয়ার দান করবে। তাহলে হবে তোমার কি আছে? গুড। এইটা আমরা অনেকে সহজে করে নিতে পারবো, আকারে বড় এবং কম তড়িৎ ঋণাত্মক। এখানে দেখো এই তীব্র ক্ষার, এখান থেকে তাহলে আমরা কি বলতে পারি? যে মৃদু অ্যাসিডের অণুবন্ধী ক্ষারক। মৃদু অ্যাসিডের অণুবন্ধী ক্ষারক কি হবে? স্ট্রং বেস, কনজুগেট বেস। তাহলে এটা কি হবে? গুড নিউক্লিওফাইল। গুড নিউক্লিওফাইল হয়েছে। এখানে দেখো এইটা হচ্ছে SN1 রিয়াকশন, SN2 রিয়াকশন। আর SN1টা তোমাদের মনে আছে, SN1 সেখানে কি ছিল দেখো তো? R প্লাস পজিটিভ ছিল, নিউক্লিওফাইল অ্যাটাক করছিল। ঠিক আছে। আচ্ছা এইখানে এইটা হচ্ছে SN1 রিয়াকশন। এর মধ্যে তফাৎটাকে এইটা ভালো করে খেয়াল করো। এর ক্ষেত্রে নিউক্লিওফাইলের প্রভাব আমরা আলোচনা করিনি। কেন করিনি? কারণ নিউক্লিওফাইল আরডি ধাপে অংশগ্রহণ করেনি, সেই জন্য প্রভাব আলোচনা করিনি। কিন্তু এর ক্ষেত্রে এটাই তোমার কি আছে? আরডি স্টেপ, ফলে এর ক্ষেত্রে নিউক্লিওফাইলের প্রভাব থাকবে। এবং তোমাদেরকে যদিও এর ক্ষেত্রে নিউক্লিওফাইলের প্রভাব নাই, কিন্তু যদি তোমাদের তুলনা করতে দেয় যে SN1 এবং SN2 এর ক্ষেত্রে নিউক্লিওফাইল কি হয়, বলছি দেখো SN1 এর তুলনায় SN2 এর ক্ষেত্রে, অর্থাৎ SN2 এর ক্ষেত্রে স্ট্রং নিউক্লিওফাইল দরকার।
স্ট্রং নিউক্লিওফাইল, স্ট্রং নিউক্লিওফাইল দরকার কোথায়? SN2 তে। ভালো করে ব্যাপারটা খেয়াল করো কেন হচ্ছে। SN1 এ কার্বোক্যাটায়ন হয়েই আছে, অর্থাৎ পজিটিভ চার্জ, এর কিন্তু নেগেটিভের প্রতি আসক্তি থাকবেই, ফলে যে কোনো লোন পেয়ার বা নেগেটিভ কণা সহজেই কার্বোক্যাটায়নকে অ্যাটাক করবে। কিন্তু SN2 রিয়াকশনের ক্ষেত্রে দেখো নিউক্লিওফাইলকে অ্যাটাক করতে হচ্ছে আর লিভিং গ্রুপকে বের করতে হচ্ছে, ফলে এখানে তোমার কি দরকার? স্ট্রং নিউক্লিওফাইল দরকার। খুব স্ট্রং নিউক্লিওফাইল হলে তবেই সেক্ষেত্রে SN2 রিয়াকশন ঘটবে। খানিকটা তোমরা এই রকম তুলনা করতে পারো, এই SN1 আর SN2 এর রিয়াকশনের ক্ষেত্রে যারা 10 জার্নি করো তারা খেয়াল করবে, এই SN1 এ হচ্ছে নিউক্লিওফাইল যার রিজার্ভেশন টিকিট আছে, তাহলে সে জানে যে তার সিট আছে, অর্থাৎ কার্বোক্যাটায়ন আছে, হেলে দুলে গিয়ে সে অ্যাটাক করবে, প্রোডাক্ট উৎপন্ন হবে। কিন্তু SN2 এর ক্ষেত্রে নিউক্লিওফাইল যার রিজার্ভেশন সিট নাই, অর্থাৎ তোমার কি আছে, নর্মালভাবে তোমার নর্মাল টিকিট আছে, তাকে লড়াই করে টেনে উঠে সিট বা পজিশন দখল করতে হবে। তাহলে এক্ষেত্রে স্ট্রং নিউক্লিওফাইল দরকার হয়েছে। এইটা গেল SN1 SN2। এবার আসছি দেখো যেটা SN2 এর আমরা আলোচনা করছিলাম। তাহলে আমরা যদি কতগুলো ক্ষেত্রে দেখো আলোচনা করি, ধরো NH2 মাইনাস OH মাইনাস, কোনটা স্ট্রং বেস? এইটা স্ট্রং বেস। কেন? জল আর অ্যামোনিয়া থেকে এসছে, এ হচ্ছে জলের অনুবন্ধী ক্ষারক, অ্যামোনিয়ার অনুবন্ধী ক্ষারক। আমরা কি লিখেছি? মৃদু অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক গুড নিউক্লিওফাইল, কারণ স্ট্রং বেস হবে। তাহলে জল অপেক্ষা অ্যামোনিয়া অবশ্যই মৃদু অ্যাসিড, কারণ অ্যামোনিয়া তো ক্ষারীয়, তাহলে এর ক্ষেত্রে তোমার কি হবে? এটা বেশি হবে। তার ক্ষেত্রে তোমার তার থেকে কার ক্ষেত্রে বেশি হতে পারে? যদি আমরা আলোচনা করি দেখো তোমার CH3 কোন একটা, এইটা এইটা, এর থেকে দেখো যদি হয় CH3OH, তার থেকে কি হবে? H2O হয়েছে। এবার দেখো তাহলে এইখানে যত এদিক থেকে এদিকে যাচ্ছি বেসিসিটি বেশি হচ্ছে, ফলে এটাকে আমরা সহজেই বলছি এদের ক্ষেত্রে নিউক্লিওফিলিসিটি তোমার কি হবে? অনেক বেশি হবে। আচ্ছা, এইখানে তোমাদের আরেকটা যোগ করে দিই, তাহলে তুলনাটা খুব ভালো করা যাবে। কেন বলছি? NH2 মাইনাস, তার থেকে কি হবে? CH3O মাইনাস। এইটা অপেক্ষা এইটা স্ট্রং বেস। কেন? কারণ দেখো এইটা কোথা থেকে এসছে? মিথাইল অ্যালকোহল, আর এটা জল। জল অপেক্ষা মিথাইল অ্যালকোহলের ক্ষেত্রে তোমার কি আছে? আম্লিক ধর্ম, মৃদু, ফলে এর ক্ষেত্রে অনুবন্ধী ক্ষারক তোমার কি হবে? স্ট্রং হবে। হয়েছে। তাহলে এই হলো তোমার কি আছে? নিউক্লিওফিলিসিটির কম কিসের উপর ভিত্তি করে? স্ট্রং বেস। এবার এখানে দেখো এই দুটোকে তুলনা করো, এইটা মিথানল, কি পেয়েছো? CH3O মাইনাস গ্রেটার দ্যান হয়েছে কার? CH3OH। এইটা বা এইটা, এইটা কি হচ্ছে? OH মাইনাস গ্রেটার দ্যান H2O। তাহলে দেখো এক্ষেত্রে কি পাচ্ছ? যে কোনো ক্ষেত্রে তোমার কোনো মলিকুলের বা কোনো অণু অপেক্ষা তার অ্যানায়ন কি হয়? ভালো নিউক্লিওফাইল, গুড ঠিক আছে। তাহলে কোনো ক্ষেত্রে তাহলে অণু অপেক্ষা অ্যানায়ন কি হয়ে যায়? গুড নিউক্লিওফাইল। এবার দেখো পরেরটাই আসছে, আর যে কোনো একটা গ্রুপ, যে কোনো আমি গ্রুপ দিলাম, ধরো যে কোনো কিছু X বা এই রকম বলতে পারি, এটাকে যদি এরকম না বলে এইটা বলি, Cl মাইনাস Br মাইনাস I মাইনাস, এদের নিউক্লিওফিলিসিটির কম কিরকম হবে? এবার দেখো এইটা পরের যে গ্রুপটা আসছে সেইটা
কম তড়িৎ ঋণাত্মক, আকারে বড়, তাহলে কে কম তড়িৎ ঋণাত্মক? এইটা। আকারে বড় কে? এইটা এর তুলনায়, তাহলে এ হচ্ছে স্ট্রং। আবার ক্লোরিনের তুলনায় এটা বেশি, আকারে বড় এবং কম তড়িৎ ঋণাত্মক, এইটা, তাহলে এটা কি হলো? অর্ডার অফ নিউক্লিওফিলিসিটি। অর্ডার অফ নিউক্লিওফিলিসিটি। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখি যে এখান থেকে কির উপর বা কিরকম তোমাদের কোশ্চেন কিরকম কি দিতে পারে। যদি এইখানে দেখো ও মাইনাস, কোনটি ভালো নিউক্লিওফাইল? কোনটি ভালো নিউক্লিওফাইল? তাহলে আমাদেরকে দেখতে হবে কোনটা কি হচ্ছে স্ট্রং বেস। তাহলে এদের আগে অনুবন্ধী অ্যাসিড গুলোকে দেখি, অর্থাৎ এটা কোথা থেকে এসছে দেখো, CH3, OH, এইটা কোথা থেকে এসছে, CH3, H। দুটোকে তুলনা করো, মিথানল, টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল, কে স্ট্রং অ্যাসিড এই দুটোর মধ্যে? এটা হচ্ছে কি স্ট্রং অ্যাসিড। স্ট্রং অ্যাসিড, কারণ তাহলে এ যদি স্ট্রং অ্যাসিড হয় তাহলে এর অনুবন্ধী ক্ষারক কি হবে? অনুবন্ধী ক্ষারক কি হবে? উইক। উইক উইক বেস। তাহলে এর তুলনায় এ কি হচ্ছে? স্ট্রং বেস। পরিষ্কার বোঝা গেছে? তাহলে আমরা এতক্ষণ কি করে এলাম? স্ট্রং বেস গুড নিউক্লিওফাইল। তাহলে এর তুলনায় এর নিউক্লিওফিলিসিটি বেশি, অর্থাৎ এর তুলনায় এর নিউক্লিওফিলিসিটি বেশি, কিন্তু বাস্তবে হচ্ছে এইটা। আমি তোমাদের বলেইছি যে ব্যতিক্রম কোশ্চেনগুলোরই বেশি আলোচনা করব যাতে তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে যায়। এবার দেখো এইটা তাহলে কি কারণে হলো, এইটা কম হয়ে গেল কেন? বলছে দেখো এখানে স্টেরিক এফেক্ট আছে, স্ট্রং স্টেরিক এফেক্ট। স্ট্রং স্টেরিক এফেক্ট। তাহলে স্ট্রং স্টেরিক এফেক্ট হওয়ার জন্য এ তোমার কি হবে? নিউক্লিওফাইল হিসেবে অ্যাক্ট করবেই না, করবে কি হিসেবে? অ্যাক্ট অ্যাজ বেস। অর্থাৎ অ্যাক্ট অ্যাজ বেস করলেই এ তোমার কি হয়ে যাবে? এলিমিনেশন রিঅ্যাকশন ঘটাবে। এ তোমার কি হবে? এলিমিনেশন রিঅ্যাকশন দেবে, সাবস্টিটিউশন দেবেই না। তারপরে SN2 তো নয়, কারণ এখানে দেখো SN2 এর ক্ষেত্রে তোমার কি আছে? ব্যাক সাইড, এই যে স্ট্রং স্টেরিক এফেক্ট, SN2 এর জন্য ব্যাক সাইড অ্যাটাক জরুরি। যদি বাল্কি গ্রুপ হয় তাহলে ব্যাক সাইড অ্যাটাক তার ক্ষেত্রে সম্ভব নয়, সেই কারণে এখানে তোমার নিউক্লিওফাইল হিসাবে ভালো কাজ করবে না। ঠিক আছে? ধরো RX, এখানে আমি দিলাম OH মাইনাস, এখানে দিলাম CH3O মাইনাস। কোনটা তোমার কি হবে? ফাস্টার। কোনটা ফাস্টার হবে? তাহলে এখানে সরাসরি বোঝা যাচ্ছে নিউক্লিওফাইলের উপর নির্ভর করবে। এটা দেখো H2 থেকে এসছে OH মাইনাস, অ্যাসিটিক অ্যাসিড থেকে এসছে তোমার কি আছে? CH3CO মাইনাস। এইটা
তাহলে এখানে তোমাদের অ্যাসিড বেস দিয়ে একটা হয়ে যাবে, কারণ এটা তোমার উইক অ্যাসিড, এটা স্ট্রং বেস, এটা উইক উইক, তাহলে এটা তোমার কি আছে স্ট্রং বেস, এই দুটোর মধ্যে তাহলে এটা স্ট্রং, এটা হচ্ছে কি উইক। তাহলে সেই অনুযায়ী আমরা বলতে পারি এইটা হবে। কিন্তু এখানে দেখো আরেকটা ফ্যাক্টর আছে, এইটা যেটা এখানে বলতে চাইছি, এইটা এরকম যদি আরো অন্য কিছুর সঙ্গে তুলনা দেয়, এর ক্ষেত্রে দেখো রেজোনেন্স হচ্ছে, এই বলছে দেখো রেজোনেন্স স্টেবিলাইজ আয়ন or molecule or substance, resonance stabilized substance cannot easily donate লোন পেয়ার। তাহলে তোমার কি আছে ব্যাড নিউক্লিওফাইল, বা তোমার কি বলতে পারি আমরা উইক নিউক্লিওফাইল। উইক নিউক্লিওফাইল, তাহলে যেহেতু এটা রেজোনেন্স স্টেবিলাইজ হচ্ছে উইক নিউক্লিওফাইল, তাহলে তোমার রিঅ্যাকশন ফাস্টার কোনটা হবে এইটা। ঠিক আছে, এবার দেখো যদি অন্য একটা আলোচনা করি, phenoxide ion, which is good nucleophile, কোনটা ভালো নিউক্লিওফাইল? খেয়াল করো আগে আমরা এটা করেছি, এতে রেজোনেন্স হয়েছে। বেনজাইল আয়ন, এতেও রেজোনেন্স হবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি দুটোর ক্ষেত্রেই রেজোনেন্স প্রভাব আছে, কিন্তু বেনজিন বলয়ের ক্ষেত্রে দেখো রেজোনেটিং এফেক্ট বেশি, তাহলে এখানে তোমার কি আছে মোর রেজোনেটিং এফেক্ট, তাহলে এটা উইক নিউক্লিওফাইল হবে, কিন্তু বাস্তবিক হয় এইটা। কিসের কারণে? এবার দেখো এইটা কি আছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কি করে? ডিক্রিজ the ability of nucleophile more, decrease the ability of nucleophile more। তাহলে এ তোমার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কি করছে? নিউক্লিওফাইলের এবিলিটি যদি মোর ডিক্রিজ করে দেয়, তাহলে নিউক্লিওফিলিসিটি কম হবে, সেটা তোমার কি করছে এর রেজোনেন্স এফেক্টও ওভারকাম করবে। বোঝা গেছে? এরপরে আসছি দেখো এফেক্ট অফ সলভেন্টের প্রভাব। আচ্ছা তোমাদের এখানে দেখো আরেকটা হবে যে এফেক্ট অফ লিভিং গ্রুপ,
এফেক্ট অফ লিভিং গ্রুপ, এরও প্রভাব থাকবে কোথায়? SN2 রিয়াকশনে। কারণ লিভিং গ্রুপের এলিমিনেশন কোথায় হচ্ছে? লিভিং গ্রুপের এলিমিনেশন কোথায় হচ্ছে? এলিমিনেশন এই SN2 রিয়াকশনের RG স্টেপে। তাহলে এটাও লিভিং গ্রুপের উপর নির্ভর করবে, কিন্তু লিভিং গ্রুপের এফেক্ট সম্পর্কে তোমাদের বিস্তারিত আলোচনা করা হয়ে গেছে SN1 রিয়াকশন। তাহলে ওক্ষেত্রে SN1 রিয়াকশনের ক্ষেত্রে লিভিং গ্রুপের যে প্রভাব আলোচনা করা হয়েছে তোমরা সেটাই এখানে দেখে নেবে SN2 এর জন্য লিভিং গ্রুপের প্রভাব। তাহলে ওইটাকে আলাদা করে আলোচনা করায় বা ওর মধ্যে আর বিস্তারিত আলোচনায় আমরা যাচ্ছি না। এবার আসছি দেখো সলভেন্টের প্রভাব। তাহলে আমরা এখন SN2 বিক্রিয়ায় সলভেন্টের প্রভাবটা সম্পর্কে একটু আলোচনা বুঝে। দেখো SN2 বিক্রিয়ার জন্য পোলার অ্যাপ্রোটিক দাবকের প্রয়োজন। পোলার অ্যাপোটিক দাবকের প্রয়োজন। এক্সাম্পল কি হবে? অ্যাসিটোন, অথবা DMF ডাইমিথাইল ফর্মামাইড, বা ডাইমিথাইল সালফোক্সাইড, এইরূপ পোলার অ্যাপোটিক দাবকের প্রয়োজন। তো এখানে দেখো এই দাবকটার বৈশিষ্ট্য বা SN2 বিক্রিয়ায় কি রকম সাহায্য করে। দেখো দাবক কি? পোলার অ্যাপোটিক দাবক হয়েছে। এই পোলার নেচার কিসে সাহায্য করে বলছে? দেখো পোলার নেচার CX বন্ধন বিয়োজন ঘটিয়ে লিভিং গ্রুপের অপসারণে সাহায্য করে। তোমরা জানো CX জেল মাইনাস জেল প্লাস পজিটিভ। এবার এর এদিকে যা ইচ্ছা থাকতে পারে। পোলার বন্ধন, তাহলে পোলার বন্ধন হওয়ার জন্য এই যে পোলার যে সলভেন্ট দাবক তার একটা কি আছে? ডাইলেকট্রিক কনস্ট্যান্ট আছে। এই ডাইলেকট্রিক কনস্ট্যান্টের জন্য কি করবে? এই পোলার বন্ধনকে কি করবে? বিয়োজনে সাহায্য করবে। অতএব সহজেই বিয়োজিত হয়ে C প্লাস এবং X মাইনাস অর্থাৎ লিভিং গ্রুপের অপসারণ করবে। তাহলে এর ফলে তোমার কি হবে? এর ফলে SN2 রিয়াকশন ফাস্টার হবে। SN2 রিয়াকশন ফাস্টার হবে কিসের জন্য? পোলার দাবক। এবার দেখো অ্যাপোটিক দাবক কাদের বলবো? যাদের হাইড্রোজেন বন্ধন বা যারা হাইড্রোজেন বন্ধন গঠনে সক্ষম নয়। এই হাইড্রোজেন বন্ধন গঠনে সক্ষম নয় অর্থাৎ হাইড্রোজেন বন্ধন গঠন করার মতো এতে হাইড্রোজেন নাই। এর ফলে কি হবে বলছে? এর ফলে দেখো SN1 বিক্রিয়ার মতো হাইড্রোজেন বন্ধন দ্বারা নিউক্লিওফাইলকে স্থায়িত্ব,
প্রদান করে না, মানে হাইড্রোজেন বন্ধন দ্বারা নিউক্লিওফাইলকে স্থায়িত্ব প্রদান করে না। এই নিউক্লিওফাইলকে স্থায়িত্ব প্রদান না করার জন্য নিউক্লিওফাইল কি করে? ফ্রি স্টেটে থাকে। তাহলে ফ্রি স্টেটে থাকলে তোমার কি হবে? সহজে অ্যাটাক করবে। সহজে অ্যাটাক করবে। সহজে অ্যাটাক করলে তোমার কি হচ্ছে? SN2 ফাস্টার। তাহলে আমরা এক্ষেত্রে দাবকের প্রভাব কি দেখলাম? পোলার অ্যাপোটিক দাবকের প্রয়োজন। পোলার দাবক কি করে? লিভিং গ্রুপের অপসারণে সাহায্য করে। অ্যাপোটিক দাবকের বৈশিষ্ট্যটা কি? হাইড্রোজেন বন্ধন গঠন দ্বারা তোমার কি হচ্ছে? ইলেকট্রোফাইলকে স্টেবিল বা স্থায়িত্ব প্রদান করে না। ফলে ইলেকট্রোফাইল বলছি নিউক্লিওফাইলকে, ফলে নিউক্লিওফাইল অর্থাৎ নিউক্লিওফাইল কি করে? ফ্রি স্টেটে থাকে। ফ্রি স্টেটে থাকলে তোমার কি হবে? সাবস্ট্রেটকে ইজিলি অ্যাটাক করবে, ফলে রিঅ্যাকশন রেট কি হবে? ফাস্টার। অর্থাৎ পোলার অ্যাপোটিক দাবকে SN2 বিক্রিয়ার হার বেশি হয়। তাহলে এখানে দেখো আমরা SN2 বিক্রিয়া শেষ করলাম। এরপরে অল্প কয়েকটা কোশ্চেন একটু আলোচনা করে নেব। এবার একটা কোশ্চেন আসছে, দেখো এইটা, এদের SN1 ও SN2 বিক্রিয়ার হারের ক্রমে সাজাও। প্রথমে আসছি, দেখো SN1 জানো, স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন ইন্ডিকেট দ্য রেট। তাহলে এর ক্ষেত্রে দেখো এইটা, পরে A, পরেরটা কি হচ্ছে? B, C, D। এর ক্ষেত্রে দেখো কোথায় স্টেবিল কার্বোক্যাটায়ন হবে যদি আমরা বলি, এইটা +2 ডিগ্রি, এখানে ভেঙে গেলে +1 ডিগ্রি, এখানে ভাঙলে তোমার প্লাস মিথাইল, এখানে ভাঙলে তোমার প্লাস, প্রকৃতপক্ষে এটা 1 ডিগ্রি। কিন্তু তাহলে এই ডিগ্রিগুলোর ক্ষেত্রে দেখো আমাদের বোঝার কোনো সমস্যা নেই। এদের ক্ষেত্রে তোমার কি হবে? SN1 বিক্রিয়ার ক্রম আমরা সহজেই বলে দেব। এইটার ক্ষেত্রে দেখো এখানে কি আছে? ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে এ কি করে? ডিক্রিজ দ্য স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। এই ইলেকট্রন উইথড্রয়িং কি করে? কার্বোক্যাটায়নের স্টেবিলিটি ডিক্রিজ করে। তাহলে এর হার সব থেকে কম হবে, অর্থাৎ A লেস দেন। এদের মধ্যে কার কম হবে? এর বেশি, তারপরে এইটা, তারপরে কি হবে? B, C। এবার দেখো যদি SN2 আসি, SN2 এর ক্ষেত্রে কি হবে? SN2 স্টেরিক এফেক্ট। কার স্টেরিক এফেক্ট? এই তিনটের মধ্যে দেখো সহজেই করে দিতে পারবো যে B বেশি হবে, তারপরে C, তার থেকে কম হবে D, কারণ স্টেরিক এফেক্ট এইটা। এবার এখানে দেখো এর ক্ষেত্রে যদি হয় এটাই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তোমরা পড়েছো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ইনক্রিজ দ্য স্টেবিলিটি অফ তোমার ট্রানজিশন স্টেট, অর্থাৎ এটা মাছ গ্রেটার দেন, অর্থাৎ এটা তোমার কি হবে? এই। তাহলে আমরা ক্রমটা দেখো কি পেলাম? SN1 এবং SN2 এর ক্ষেত্রে ক্রমটা পুরোপুরি উল্টো পেয়েছি। আর একটা কোশ্চেন দেখ,
এ বি সিএল। কোশ্চেন হচ্ছে দেখো কোনটি সহজে SN1 ও SN2 বিক্রিয়া করবে। ভালো করে খেয়াল করো, কোনটা SN1 কোনটা SN2 এটা কিন্তু নয়, কোনটি সহজে SN1 এবং SN2 বিক্রিয়া করবে। যদি আমরা দেখো SN1 বলি, SN1 কোনটা করবে? এইটা CH2 ডবল বন্ধন CH2Cl, কারণ ভেঙে যাবে কার্বোক্যাটায়ন, স্টেবল কার্বোক্যাটায়ন। স্টেবল কার্বোক্যাটায়ন, সেক্ষেত্রে এইটা ভেঙে গিয়ে তোমার কি হবে? অত স্টেবল কার্বোক্যাটায়ন হবে না, অর্থাৎ SN1 বেশি করবে। SN1 SN2 কি হয়? উল্টো হয়, তাহলে এর ক্ষেত্রে SN2 কে বেশি করবে। এও SN2, অর্থাৎ যে SN1 এখানে দেখো বেশি করেছে, এখানে কিন্তু সেই SN2 বেশি করবে। কেন? এক্ষেত্রে দেখো বিটা গামা পজিশনে পাই বন্ড, তাহলে এখানে কি হবে? স্টেবল ট্রানজিশন স্টেট, অর্থাৎ স্টেবল ট্রানজিশন স্টেট গঠন হবে। তাহলে স্টেবল ট্রানজিশন স্টেট গঠন হলে তার তুলনায় এর তুলনায়, ফলে এক্ষেত্রে তোমার কি আছে? রেটটা বেশি হবে। তাহলে এই গেল দেখো তোমাদের SN1 এবং SN2 দুটো বিক্রিয়া সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যেটা তোমাদের কি বলেছিলাম, যে এইটা তোমাদের জয়েন্টের প্রায় যত রকমের কোশ্চেন আসে সমস্ত রকমের প্রবলেমটাকেই প্রায় তোমাদের আলোচনা করে দেওয়া হবে, সেই টাইপের কোশ্চেন। তোমরা এটা খুব ধীরে ধীরে ভালো করে প্রস্তুত করো, দেখবে জয়েন্ট বা নিটের ক্ষেত্রে সাধারণত কোনো প্রবলেম তোমাদের আর SN1 SN2 সম্পর্কে সমস্যা হবে না।